কল্পনা করুন, অন্ধকার এক জঙ্গলের মধ্যে দুইটি ছোট্ট বাচ্চা, যাদের পাশে নেই কোনো মানুষ, নেই কোনো সাহায্য। অথচ 5 বছর পর যখন তাদের খুঁজে পাওয়া গেল, অবাক করার বিষয় হলো ওরা বেঁচে আছে। কিন্তু কে তাদের দেখাশোনা করেছিল এতদিন? আসলেই কি কেউ ছিল, নাকি কোনো অদ্ভুত অশরীরীয় শক্তি? আজ আমরা এমনই এক ভয়ঙ্কর অথচ আবেগঘন গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে মায়ের ভালোবাসা আর এক অদৃশ্য আতঙ্ক মিলেমিশে তৈরি করেছে এক শিহরণ জাগানো কাহিনী। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি 2013 সালে মুক্তিপ্রাপ্ত হরর মুভি মামা সম্পর্কে। মূল এক্সপ্লেনেশনে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি এক্সপ্লেনেশনটি শেষ পর্যন্ত আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন, আর মন থেকে আপনার ভালো লাগা না লাগার অনুভূতি জানাতে একটা কমেন্টস করে দিন। তো মুভির শুরুতেই একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখি, যেটার দরজা খোলা। এরপরেই একটি গুলির আওয়াজ আসে সামনের বাড়ি থেকে, যেটা শুনে একটা বাচ্চা মেয়ে চমকে যায়। এর নাম ভিক্টোরিয়া। গুলির আওয়াজ যে রুম থেকে আসছিল, সেই রুম থেকে বেরিয়ে আসে তার বাবা, যার নাম জেফ্রি ডেনান্স। সে ভিক্টোরিয়ার ছোট বোন লিলি ও ভিক্টোরিয়াকে নিয়ে গাড়িতে করে রওনা হয়। সে বরফের আস্তর পড়ে যাওয়া পিচ্ছিল রাস্তা দিয়ে খুব জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিল। ভিক্টোরিয়া তাকে বারবার গাড়ি ধীরে চালানোর জন্য বলছিল, তবে তার বাবা তাকে ধমক দেয়। কিন্তু এরপরই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়, আর সেটি এলোমেলোভাবে চলতে চলতে রাস্তার ধার ঘেঁষে পাহাড়ের নিচে পড়ে যায়। আর সিন এখানেই কাট হয়। আমরা দেখতে পাই জেফ্রির বাড়িতে পুলিশ এসেছে। এখানে ঘটনাটি যা ঘটেছে তা হলো 2007-8 সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকট, যখন আমেরিকার অর্থনীতির ব্যবস্থায় ধস নেমেছিল। এরই কবলে পড়েছিল জেফ্রি ডোনান্স। সে তার সব অর্থ সম্পদ শেয়ার বাজারে হারিয়ে ফেলেছিল। জেফ্রি এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল যে সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে তারই 2 বিজনেস পার্টনারকে মেরে ফেলে, আর বাড়িতে ফিরে তার স্ত্রীকেও গুলি করে মারে, যার আওয়াজেই ভিক্টোরিয়া চমকে উঠেছিল। সেখানে আরও একজনকে পুলিশের সাথে কথা বলতে দেখি। এ হচ্ছে লুকাস, আর সে হলো জেফ্রির যমজ ভাই। সে তার ভাই ও তার পরিবারের অবস্থা জানতে চায়। এদিকে দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে তেমন কোনো আঘাত না পেয়ে জেফ্রি তার বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে সামনে এগোতে থাকে, আর চলতে চলতে তারা একটি বাড়ির সামনে এসে দাঁড়ায়। জেফ্রি বাড়িতে প্রবেশ করতে ধরলে ভিক্টোরিয়া দেখতে পায় জানালার পাশ দিয়ে কেউ একজনকে চলে যেতে। এরপর জেফ্রি ভিক্টোরিয়াকে নিয়েও বাড়ির ভেতরে প্রবেশ করে। চারিদিকে তখন প্রচণ্ড ঠান্ডা পড়ায় সে ঘরের একটি চেয়ার ভেঙে চিলেকোঠা জ্বালিয়ে ঘরটাকে উষ্ণ রাখার চেষ্টা করে। তবে সে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে সে বাচ্চাদের আড়ালে গিয়ে কান্নাকাটি করতে থাকে। এরপর সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় যে তার বাচ্চাদেরকে মেরে সেও আত্মহত্যা করবে। আর এই উদ্দেশ্যে ভিক্টোরিয়ার কাছে এসে তার চশমা খুলে বলে, তুমি সামনের দিকে তাকাও। ভিক্টোরিয়া সামনের দিকে তাকালে জোসেফ তাকে মারতেই যাবে, এমন সময় একটি ছায়া তার মুখ চেপে ধরে টেনে নিয়ে যায়, আর ঘাড় মোটকে তাকে মেরে ফেলে সেখান থেকে চলে যায়। ভিক্টোরিয়ার চোখে চশমা না থাকায় সে স্পষ্টভাবে কিছুই দেখতে পায় না। সে তার বাবাকে ডাকতে থাকে। এবার রাত নেমে এলে অসহায় 2টা বাচ্চা সেই ঘরের ভেতরেই বসে থাকে, তার বাবার আসার অপেক্ষায়। এমন সময় অন্ধকার থেকে একটি চেরি ফল তাদের দিকে গড়িয়ে আসে, তবে ভিক্টোরিয়া ও লিলি কাউকেই দেখতে পায় না। আর সিনেমা এখানেই কাট হয়ে 5 বছর পরের দৃশ্যে আসে। এখানে ভিক্টোরিয়ার চাচা লুকাসকে দেখানো হয়। সে একটি কল রিসিভ করে। যে কলটি করেছে সে বলে, আমরা নতুন এলাকায় চলে এসেছি। মূলত জেফ্রি ও তার 2 সন্তান হারিয়ে যাওয়ার পর থেকেই লুকাস তাদের খোঁজা অব্যাহত রেখেছে, আর এই উদ্দেশ্যেই সে দুজনকে ভাড়া রেখেছে। এরপর পর্দায় আসে এনাবেল, যে লুকাসের বান্ধবী। সে পেশায় একজন পপ গিটারিস্ট, আর লুকাস ছিল একজন আর্টিস্ট। এটাই ছিল তাদের পেশা, যেখান থেকে তারা কোনো রকম টেনে টুনে জীবিকা নির্বাহ করত। এদিকে ভাড়া করা লোকগুলো ওই বনের ভেতরে জেফ্রির দুর্ঘটনা কবলিত গাড়িটিকে দেখতে পায়, এবং তারই সূত্র ধরে সামনে এগুতেই সেই বাড়িটিকেও দেখতে পায় যেখানে জেফ্রি তার সন্তানদেরকে নিয়ে ঢুকেছিল। এবার তারাও ওই বাড়ির ভেতরে ঢুকে অনুসন্ধান করতে থাকে, আর এই পর্যায়ে তারা একটি ঘরের ভেতরে একটা স্তূপ দেখতে পায়। সেটা হাতে নিয়ে বুঝতে পারে এটা চেরি ফলের বীজ, মানে এত বছর ধরে বাচ্চাগুলো এই ফল খেয়েই বেঁচে আছে। কিন্তু তারা এই নির্জন জঙ্গলে একাকী বাড়িতে থাকতে থাকতে মানুষের মতো স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছিল। অর্থাৎ যখন আমরা ভিক্টোরিয়া আর লিলিকে দেখতে পাই,
তাদের দেখে কোনো অবস্থায় বোঝার উপায় ছিল না যে তারা স্বাভাবিক মানুষের মতো আছে। ভাড়াটে অনুসন্ধানী লোক দুটি এবার এই খবর লুকাসকে জানিয়ে দেয়। বাচ্চা মেয়েগুলোকে হসপিটালে স্থানান্তর করা হয়, যেখানে একজন সাইক্রিয়াটিস্ট ডক্টর মিস্টার জেরাল্ড রেফাসের তত্ত্বাবধানে রাখা হয়। খবর পেয়ে লুকাস অ্যানাবেলকে সাথে নিয়ে সেই ডাক্তারের কাছে আসে, আর সেখানেই একটি বদ্ধ রুমে 5 বছর পর লুকাস তার ভাতিজিদের দেখতে পায়। লুকাস ভেতরে ঢোকার সাথে সাথেই বাচ্চা দুটো ভয় পেয়ে আড়ালে লুকিয়ে পড়ে। লুকাস কাছে যেতেই ভিক্টোরিয়া ভয় পেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে। লুকাস এবার ভিক্টোরিয়াকে তার চশমাটি দিলে ভিক্টোরিয়া তার চশমাটি হাতে নেয় এবং চোখেও পড়ে। যেহেতু সে যখন হারিয়ে গিয়েছিল তখন তার বয়স ছিল 3 বছর, ফলে তার স্মৃতিতে তার প্রিয়জনের চেহারা এখনও মনে ছিল। আর এবার চশমা পরে সে লুকাসকেই বাবা বলে ডাকে, কারণ লুকাস দেখতে তার বাবার মতোই ছিল, যেহেতু তারা ছিল যমজ ভাই। ভিক্টোরিয়া লুকাসকেই তার বাবা ভেবে বুকে জড়িয়ে ধরে, যদিও লিলি আড়ালেই থেকে যায়, কেননা তার পরিচিত জনকে চিনতে পারার মতো স্মৃতি ছিল না। এদিকে বাচ্চা দুটো উদ্ধার হওয়ার পর আরও একটি নতুন সংকটের সৃষ্টি হয় তাদের অভিভাবকত্ব নিয়ে। ভিক্টোরিয়ার মায়ের খালা তাদের দেখাশোনার দায়িত্ব নিতে চায়, ফলে বিষয়টা আদালত অবধি গড়ায়। ডক্টর জেরাল্ড রেফাস বিচারকের কাছে মেয়েগুলোর নানা বিষয় তুলে ধরেন, বলেন তাদের খুব দ্রুতই উন্নতি হচ্ছে। ওই বদ্ধ ঘরে তারা দীর্ঘদিন একা ছিল, ক্ষুধার তাড়নায় নানা পোকামাকড় ও উচ্ছিষ্ট জিনিস খেয়েই তারা এতদিন বেঁচে ছিল। মানুষের সঙ্গ না পেয়ে এখন তারা মানুষ দেখলেই ভয় পায়, তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। এভাবে দীর্ঘকাল থেকে তারা নিজেদের মধ্যে এক কাল্পনিক অভিভাবক তৈরি করেছে, যে তাদের খাওয়ায়, তাদের সাথে গল্প করে, গান গেয়ে তাদের ঘুমিয়ে দেয়। তারা এটাকে নাম দিয়েছে মামা। এই অবস্থা থেকে তাদেরকে সারিয়ে তোলা সম্ভব, কিন্তু এতে অনেক ভালো টেক কেয়ার প্রয়োজন। তখন ওই আত্মীয় মহিলাটি বলে ওঠে এই দায়িত্ব সে নিতে চায়। আর লুকাসরা নিজেদেরকেই এখনও ঠিকমতো গুছিয়ে নিতে পারেনি, তাদের নিজেদেরই কোনো ঘর নেই এবং আর্থিক অবস্থাও এতটা ভালো না যে 2টি মেয়ের ভরণ পোষণ ঠিকমতো করতে পারে। পরে ডক্টর ড্রেফাস লুকাসদের সাজেশন দেয় যে তারা যদি ওই মেয়েদের নিতে চায় তাহলে তাদের কোর্টের রুল ফলো করেই নিতে হবে। তাদের একটি বাসা দেওয়া হবে, তারা ওই বাসাতে মেয়েগুলোর সাথেই থাকতে পারবে। মাঝে মাঝে নানা লয়ার ও অফিসিয়াল কর্মকর্তারা এসে দেখে যাবেন তাদের টেক কেয়ার ঠিকমতো হচ্ছে কিনা, তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এসবে এনাবেল যদিও খুব একটা খুশি ছিল না, কেননা সে একজন ব্যান্ড সদস্য, স্বভাবতই তার সাথে বাচ্চা টেক কেয়ার বিষয়গুলো খুব একটা যায় না। কিন্তু লুকাসের জন্য সে এসব করতে রাজি হয়, যেহেতু সে লুকাসকে অনেক ভালোবাসত। বাচ্চাগুলো নতুন ওই বাসাতে আসে। ভিক্টোরিয়া ইতিমধ্যেই বেশ স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু লিলির ক্ষেত্রে তেমনটি ঘটেনি। সে এখনও হাত পায়ে ভর দিয়েই চলে, মানুষ দেখলে ভয় পায় এবং খাবারগুলোকে সে মেঝেতে বসে বন্য পশুদের মতো করেই খায়। ডক্টর ড্রেফাস এই বাচ্চাগুলোর বিষয়টি নিয়ে রিসার্চ করছিল। মামা নামক ওই কাল্পনিক চরিত্রটির সত্যতা জানতে চাচ্ছিল। সে ভিক্টোরিয়ার কাছে এসে এই মামা সম্পর্কে কিছু তথ্য জানতে পেরেছিল। তথ্যগুলো দিয়ে এই রকম আসলেই কেউ আছে কিনা সেটা জানতে চাচ্ছিল। তাই সে শহরের পাবলিক রেকর্ড অফিসে যায়। বাসায় মেয়েগুলো দেয়ালে আঁকাআঁকি করত, আর প্রায় সময়ই তারা গুনগুন করে ঘুম পাড়ানি গান বলতো। এ সময় দেয়ালে একটি কালো প্রজাপতি আসে। এই প্রজাপতিটি হলো ওই কালো ছায়াটির প্রতিরূপ, অর্থাৎ ওই মামা এই বাসায় মেয়েগুলোর কাছে চলে এসেছে। বাচ্চাগুলো ওই মামার সাথেই খেলতো। এক রাতে এনা ও লুকাস তাদের পার্সোনাল সময় কাটাচ্ছিল। ওই সময় এনাবেল কালো একটা ছায়ার ঝলক দেখতে পায়। লুকাস সেটাকে বাচ্চাগুলো মনে করে খুঁজতে গেলে রেলিংয়ে এক প্রজাপতি দেখতে পায়। প্রজাপতিটি দেয়ালের কালো এক ছিদ্রের কাছে যায়, কিন্তু তখনই ছিদ্র থেকে কালো ছায়াটি বের হয়ে লুকাসের মুখ বরাবর আসতেই লুকাস চমকে গিয়ে রেলিং থেকে নিচে পড়ে যেতে থাকে। মাথায় আঘাত লাগার কারণে সে সেন্সলেস হয়ে যায়। তাকে ইমিডিয়েটলি হাসপাতালে অ্যাডমিট করা হয়। সে কোমায় চলে গেছে, তবে ডাক্তার বলে তার আঘাতটা ততটা গুরুতর নয়, ফলে লুকাস দ্রুতই সুস্থ হয়ে উঠবে। কিন্তু এই সময়ের মধ্যে এনাবেলকেই ওই মেয়েগুলোর দেখাশোনা করতে হবে। এনাবেল লুকাসের দিকে তাকিয়ে সেটাও মেনে নেয়। পরের দিন এনাবেল বাসায় পুলিশ নিয়ে আসে। পুলিশ বাসা চেক করে তেমন কিছুই পায় না। সে বাচ্চাগুলোকে একাই টেক কেয়ার করতে থাকে। এনাবেল বাসায় বিশেষ করে রাতে কিছু আওয়াজ শুনতে পেত। মাঝে মাঝে মনে হতো কেউ গুনগুন করে গান গাচ্ছে। একবার ডক্টর ড্রেফাস তাদের বাসার দেয়ালে লিলিদের আঁকা ছবিগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। সেখানে সে তাদের বানানো একটি অদ্ভুত পুতুল খুঁজে পায়। সেটির ছবি সে তুলে নেয়
রাতে ড্রেফাস ভিক্টোরিয়ার একটি ক্লিপ দেখছিল। জঙ্গলের ওই বাসাটিতে আগেও এরকম একটি পুতুল পাওয়া গিয়েছিল। ড্রেফাস ভিক্টোরিয়াদেরকে জিজ্ঞাসা করেছিল এই পুতুলটি কে বানিয়েছে। ভিক্টোরিয়া উত্তরে বলে মামা। এটা বলার আগে সে একবার অন্যদিকে তাকায়। তাতে ড্রেফাস বুঝে যায় অবশ্যই এখানে কোনো বড় ধরনের সমস্যা রয়েছে। তার কিছু পরেই ড্রেফাসের কাছে পাবলিক রেকর্ড অফিস থেকে কল আসে। সেখানে কিছু রিপোর্ট পাওয়া গিয়েছে যা ভিক্টোরিয়ার কাছ থেকে পাওয়া তথ্যগুলোর সাথে মিলে গিয়েছে। ড্রেফাস সেখানে যায়। বাসায় ভিক্টোরিয়া খাবার তৈরি করছিল। সেই সময় লিলি বারবার পাশে তাকিয়ে কিছু একটা দেখে হাসছিল। রাতে এনাবেল যখন ঘুমাতে যায় তখন সে আবার এক মহিলার কণ্ঠে গুনগুন আওয়াজ শুনতে পায়। আওয়াজের পিছু নিয়ে সে ভিক্টোরিয়ার রুমে যেতে থাকে। ওখানে যেয়ে দেখে তারা ওখানে এত রাতেও খেলছিল। এনাবেল বলে অনেক রাত হয়ে গেছে, এখন খেলা যাবে না, ঘুমাতে হবে। এনাবেল তখন লক্ষ্য করে ওখানে আলমারিটি খুলে আছে। এনাবেল সেটিকে বন্ধ করতে যায়, কিন্তু ভিক্টোরিয়া তখন তাকে নিষেধ করে, বলে খোলাই রাখতে। কিন্তু এনাবেল আলমারিটি বন্ধ করে এবং চলে যায়। যাওয়ার পরেই লিলির একটা মুচকি হাসি দেখা যায়, অর্থাৎ আলমারিতে মামা ছিল। পরের দিন এনাবেল ডক্টর ড্রেফাসের কাছে গিয়ে গতকাল রাতের ঘটনা খুলে বলে। সে মাঝরাতে কোনো এক মহিলার কণ্ঠে ঘুম পাড়ানি গান শুনতে পেয়েছে, আর মেয়েগুলোও রাতে খেলছিল। ড্রেফাস এনাবেলকে ভিক্টোরিয়াদের আগের একটা ক্লিপ দেখায়, বলে এখানে যে সুরে তারা গুনগুন করছে এটিই ছিল নাকি। এনাবেল বলে গান এটিই ছিল, কিন্তু এই কণ্ঠ ছিল না, কোনো এক মহিলার কণ্ঠ ছিল সেটি। তার মনে হয় ভিক্টোরিয়াদের সাথে কেউ দেখা করতে আসে। ড্রেফাস বলে এটা আসলে অন্য কেউ না, এটা ভিক্টোরিয়া নিজেই। তার পার্সোনালিটি ডিসঅর্ডার নামে একটা রোগ হয়েছে। এতে সে মাঝে মাঝে ওই মামা নামের এক মহিলার চরিত্র ধারণ করে। তবে সময়ের সাথে সাথে এটা সারিয়ে তোলা সম্ভব। এরপর পাবলিক রেকর্ড অফিসারের কর্মকর্তা এনাবেলের বাড়িতে এসে কিছু ডাটা সংগ্রহ করে। ভিক্টোরিয়ার কাছ থেকে পাওয়া মামার বর্ণনা অনুযায়ী সেখানে একটি রিপোর্টের মিল পাওয়া গেছে। ওখানকার মহিলা কর্মকর্তাটি বলে, আমি কোনো ধার্মিক মহিলা নই, তবে আমি বিশ্বাস করি মানুষের মৃত্যুর পর তাদের লাশটিরও একটি নির্দিষ্ট জায়গা দিতে হয়। কিন্তু অনেক সময় নানা কারণে লাশ ফেলে দেওয়া হয় বা কবর ভেঙে ফেলে অন্য কিছু তৈরি করা হয়, আর কবরের দেহাবশেষগুলো নিয়ে এসে রেখে দেওয়া হয় কোনো এক সংকীর্ণ স্থানে। এটা মানুষের একটা ভুল। মহিলাটি ড্রেফাসের হাতে একটি বাক্স দিয়ে বলে, এটা এরকমই একটি ভুল যা হয়তো এখনও ভোগাচ্ছে। এনাবেল বাসায় কাজগুলি করছিল। সে কিছু একটা শব্দ শুনতে পায়। রুম থেকে বেরিয়ে এসে সে খুঁজতে থাকে শব্দটা কোথায় থেকে আসছে। ছায়াটা বাসাতেই ঘুরে বেড়াচ্ছিল। সেটা এনাবেলের পিছনে চলে আসে, তবে এনাবেল পিছনে ফিরে তাকাতেই সেটি উধাও হয়ে যায়। এদিকে আবার হসপিটালে লুকাস কোমায় থাকা অবস্থায় তার সাথে একটি হ্যালুসিনেশন হতে থাকে। সে দেখে সে রাস্তার ধারে চলে এসেছে, আর তার ভাই এসে তাকে কিছু একটা বলছে। তার ভাই তাকে বলে তার মেয়েদেরকে বাঁচিয়ে নিতে। এসব দেখে লুকাস উত্তেজিত হয়ে যায় আর কোমা থেকে বেরিয়ে আসে। পরের সকালে বাসার সবাই লুকাসের সাথে দেখা করতে আসে। লুকাস ভিক্টোরিয়ার জন্য একটি ছবি এঁকেছিল। ছবিটি নিয়ে ভিক্টোরিয়া লিলিকে দেখাতে গেলে দেখি লিলি সেখানে বসে কালো ওই প্রজাপতিগুলোকেই খাচ্ছিল। বাসায় এসে এনাবেল দেখে ভিক্টোরিয়া রুমে বসে কাঁদছে। এনাবেল কারণ জিজ্ঞাসা করলে ভিক্টোরিয়া বলে যে সে এনাবেলের কোনো ক্ষতি হোক তা চায় না। এনাবেল বলে কে আমার ক্ষতি করবে। ভিক্টোরিয়া বলে তোমার আমাদের কাছে আসা দেখে সে ঈর্ষান্বিত হয়, তাই সে তোমার ক্ষতি করতে চায়। এসব বলে ভিক্টোরিয়া উঠে চলে যায়। ওই দিন বাসায় মেয়েগুলোর মায়ের ওই আত্মীয়টা আসে। সে মেয়েদেরকে দেখে বলে তাদের ভালো টেক কেয়ার করা হচ্ছে না, তাই সে তাদেরকে নিয়ে যেতে চায়। এতে এনাবেল বলে তুমি কি এখনই চলে যাবে নাকি তোমার পেছনে লাথি মেরে তাড়িয়ে দেব। সেই রাতে ডক্টর ড্রেফাস আসে। তিনি ভিক্টোরিয়াকে হিপনোটাইজ করে জিজ্ঞাসা করে এই মামা কি তাদের সাথে ওই জঙ্গলের বাড়িতেই ছিল কিনা, সে তাদের সাথে এখানে এসেছে কিনা, এরকম অনেক কিছুই। ভিক্টোরিয়া বলে সে দেয়ালে দেয়ালে বেড়ায়। ড্রেফাস তখন তাকে একটি ছবি দেখিয়ে বলে এটি মামা কিনা। ছবি দেখে ভিক্টোরিয়া উত্তেজিত হয়ে যায়, আর তখনই পাশের দেয়ালে ওই কালো ছায়াটি দেখা যায়। বিকট কিছু আওয়াজ হতে থাকে। ড্রেফাস এসব দেখে ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। ড্রেফাস একজন ডক্টর, তাই সে বিজ্ঞানের সাথে এসব মেলাতে পারছিল না। তবে এর গোড়া পর্যন্ত সে যাবেই যাবে। সে জঙ্গলের ওই বাড়ির দিকে যায়। ভিতরে ঢুকেই উদ্ভট আওয়াজ শুনতে পায়। সে ক্যামেরা বের করে একের পর এক সেগুলোর ছবি তুলতে তুলতে মামার দেখা পায়। মামা তার কাছে এসে তাকে আক্রমণ করে, তার ঘাড় মোটকিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এই দিকে আবার বাসায় এনাবেল রাতে ঘুমাচ্ছিল।
সে একটা স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে এক মহিলা তার হাতে বড় তার কাটা টাইপের কিছু একটা নিয়ে অনাথ আশ্রমের দিকে যাচ্ছে। সেখানে যেয়ে ওখানকার এক সন্ন্যাসীকে সে মেরে ফেলে। তার কাছ থেকে বাচ্চা নিয়ে সে পালিয়ে যায়। তাকে ধরার জন্য পিছনে অনেকগুলো লোক তার পিছু করছিল। মহিলাটি পাহাড়ের প্রান্তে চলে আসে। এদিকে ওই লোকগুলোও চলে এসেছে। আর কোনো পথ না পেয়ে সে ওখান থেকেই ঝাঁপিয়ে পড়ে। মহিলাটি মারা যায়, কিন্তু বাচ্চাটি নিচে গিয়ে এক ডালের সাথে আটকে ছিল। তবে বাচ্চাটিও মারা গিয়েছিল। এনাবেল স্বপ্নের মধ্যেই ওই কালো ছায়াটিকে তার বিছানার উপরে আসতে দেখে ভয় পেয়ে চিৎকার দিলে তার স্বপ্নটা ভেঙে যায়। রাতে মামা এসে লিলিকে বাইরে খেলতে আসতে বলে। লিলি ভিক্টোরিয়াকে ডাকে মামার সাথে বাইরে খেলার জন্য, কিন্তু ভিক্টোরিয়া বলে যে সে মামার সাথে আর খেলা করবে না। সকালে এনাবেল লিলিকে বাইরে খুঁজে পায় গাছের নিচে। লিলি এনাবেলের কোল থেকে বের হওয়ার অনেক চেষ্টা করলেও এনাবেল তাকে শক্ত করে জড়িয়ে রাখে। একসময় লিলিও এনাবেলকে আপন ভাবতে শুরু করে। পরে এনাবেল বাসায় ডক্টর ড্রেফার্সের রেখে যাওয়া কিছু রিপোর্ট পায়। সে ওখানে এক মহিলারও ছবি দেখতে পায়। আরও তথ্য নিতে এনাবেল ড্রেফাসের চেম্বারে যায়, কিন্তু ড্রেফাস তো মারা গিয়েছে। যদিও সে এই খবরটা তখনও জানে না, কিন্তু লুকিয়ে সে ড্রেফাসের রুম থেকে তার রিপোর্ট বাক্স ও ল্যাপটপ নিয়ে বেরিয়ে যায়। এদিকে হাসপাতালে লুকাস ওই দিনের হ্যালোসিনেশনেরই ছবি আঁকছিল। তার মনে পড়ে এই জায়গাটা বাস্তবেও রয়েছে। আগে ভিক্টোরিয়াদের খুঁজতে সে এই জায়গাটিতেও গিয়েছিল। লুকাস দ্রুত ওই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে এনাবেল ল্যাপটপ থেকে ভিক্টোরিয়ার হিপনোটাইজের কিছু ক্লিপ পায়। ডক্টর ভিক্টোরিয়াকে মামা সম্পর্কে জিজ্ঞাসা করছিল। ভিক্টোরিয়া তখন একটা ঘটনা বলে যা পুরোপুরি এনাবেলের দেখা স্বপ্নের সাথে মিলে যায়। ভিক্টোরিয়া বলে বাচ্চাটি ছাড়াই মামা নিচে পড়ে গিয়ে মারা গিয়েছিল, তাই সে বহু বছর ধরে তার বাচ্চাটিকে খুঁজে বেড়াচ্ছে। অবশেষে সে তার বাচ্চাদের বদলে ভিক্টোরিয়াদেরকেই খুঁজে পেয়েছিল। আসলে এই মামা নামক মহিলাটি ছিল 1800 সালের দিকের একজন মেন্টাল পেশেন্ট। তার শারীরিক অবস্থা মোটেও ভালো ছিল না। সে অনেক রুগ্ন ছিল, তাই তার বাচ্চাটিকে তার কাছ থেকে নিয়ে এক অনাথ আশ্রমে রাখা হয়েছিল। মামার বাচ্চাটি তার সাথে ওই দিন পড়ে যায়নি। বাচ্চাটি ডালে ঝুলে থেকেই মারা গিয়েছিল। বাচ্চাটিকে পরে লোকজন উদ্ধার করে দাফন করে দেয়, কিন্তু পরে সেই কবরটিকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। তাই মামা তার বাচ্চাটিকে দীর্ঘকাল ধরে সেখানে খুঁজে বেড়াচ্ছিল। আর ওই পাবলিক রেকর্ড অফিস থেকে পাওয়া বাক্সটি হচ্ছে ওই বাচ্চাটির ধ্বংসাবশেষ, যা কবরটি ভেঙে পাওয়া গিয়েছিল। এবার এনাবেল সব বুঝতে পারে। রাতে ভিক্টোরিয়া উঠে দেখতে পায় আলমারি খোলা আর লিলি রুমে নেই। নিচে নেমে এসে দেখে লিলি মামার কাছে যাচ্ছে। ভিক্টোরিয়া লিলিকে বাধা দেয়, বলে মামা খারাপ, তার কাছ থেকে দূরে থাকো। আর তখনই মামা চিৎকার করে তার দিকে তেড়ে আসে। ভিক্টোরিয়া ও লিলি ভয় পেয়ে উপরে উঠে যায়। শব্দ শুনে এনাবেল তার কাছে আসে। এবার এনাবেল সত্যি সত্যি মামাকে দেখতে পায়, যে তার দিকে ভয়ঙ্কর ভঙ্গিমায় তেড়ে আসছে। মামা এনাবেলকে মেরেই ফেলছিল। সেই সময় ভিক্টোরিয়া বলে, তুমি প্রমিস করেছিলে এনাবেলকে কিছুই করবে না। মামা তখন এনাবেলকে ছেড়ে দিয়ে ভিক্টোরিয়ার কাছে আসে, তার চশমাটি খুলে ভেঙে ফেলে। ওই সময় আবার বাচ্চাগুলোর আত্মীয় মহিলাটিও সেখানে চলে আসলে মামা মেঝের সাথে মিশে সেই আত্মীয়র কাছে চলে আসে আর তাকে তার ভয়ঙ্কর রূপ দেখিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এনাবেল উঠে থেকে বাচ্চাগুলো সেখানে নেই। তখন সে ওই দেহাবশেষের বাক্সটি নিয়ে দ্রুত ওই জঙ্গলের বাড়ির দিকে রওনা হয়। রাস্তায় তার লুকাসের সাথে দেখা হয়। সে লুকাসকে নিয়ে ওই বাড়ির পথে যেতে থাকে আর লুকাসকে বলতে থাকে এতদিন তাদের সাথে কি কি ঘটেছিল। বাসার ভেতরে ঢুকে তারা দেখে ওই আত্মীয় মহিলাটি মৃত অবস্থায় দাঁড়িয়ে আছে। তাকে ধরতেই সেটি ধসে পড়ে যায়। তারা বাসার পেছনে গিয়ে দেখতে পায় বাচ্চাগুলো পাহাড়ের চূড়ায় রয়েছে। এটা ওই পাহাড় যার চূড়া থেকেই মহিলাটি বাচ্চা সহ ঝাঁপ দিয়েছিল। এনাবেলরা সেই পাহাড়ের চূড়ায় চড়তে থাকে। এদিকে মামা ভিক্টোরিয়াদেরকে সাজিয়ে নিয়েছে তার সাথে নিয়ে যাবে বলে। এনাবেল সেখানে চলে আসে। মামা ভিক্টোরিয়াদেরকে তার কাছে ডাকছিল। লিলি উঠে মামার ডাকে সাড়া দিয়ে তার কাছে যেতে ধরলে লুকাস দৌড়ে গিয়ে লিলিকে আটকে ফেলে। তখন মামা রেগে গিয়ে লুকাসের মুখ চেপে ধরে তাকে মেরে ফেলতেই ধরে। আর তখনই এনাবেল তার কাছে থাকা মামার বাচ্চাটির দেহাবশেষ দেখিয়ে মামাকে ডাকে। মামা লুকাসকে ছেড়ে দিয়ে এবার এনাবেলের কাছে আসে। তার কোল থেকে বাচ্চাটির দেহাবশেষটি নেয়। মৃত সন্তানের কঙ্কালকে পরম মমতায় আগলে নেয়
আর সেটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সমস্ত মুভি জুড়ে তার ভয়ঙ্কর রূপ দেখলেও এবার তার মমতাময়ী রূপ আমরা কিছু সময়ের জন্য দেখতে পাই। সে তার সন্তানকে সাথে নিয়ে চলেই যাচ্ছিল, তখনই লিলি মামাকে ডেকে ফেলে। মামা তার সন্তানের কঙ্কালটিকে ছুঁড়ে ফেলে দিয়ে লুকাসের কাছে এসে তার বুকে আঘাত করে ফেলে দেয়। সে এনাবেলকেও শূন্যে ভাসিয়ে নিয়ে মেরে ফেলার চেষ্টা করে, তবে লিলির ডাকে এনাবেলকে ফেলে দিয়ে সে এবার লিলির কাছে চলে আসে। ভিক্টোরিয়া এনাবেলকে বিদায় জানিয়ে মামার হাত ধরে চলে যেতে ধরে, কিন্তু এনাবেল তো তাদের যেতে দেবে না। আহত এনাবেল বারবার বাচ্চাগুলোকে থামানোর চেষ্টা করে, আর মামা তার মুখ বারবার নামিয়ে দিচ্ছিল। মামা তাদের নিয়ে পাহাড়ের কিনারায় চলেই যাবে। এই সময় এনাবেল ভিক্টোরিয়ার কাপড় টেনে ধরে, তাদের সে যেতে দিবে না। ভিক্টোরিয়া কাঁদে, সেও এখন আর মামার সাথে যেতে চায় না। এক পর্যায়ে মামা ভিক্টোরিয়াকে ছেড়ে দেয়। লিলি ভিক্টোরিয়াকে ডাকে, কিন্তু ভিক্টোরিয়া যাবে না। পরে লিলিকে সাথে নিয়েই মামা ওই পাহাড়ের চূড়ায় উঠে যায়, আর সেখান থেকেই নিচে ঝাঁপিয়ে পড়ে। লিলি মামার সাথে অনেক খুশি ছিল, একদম বাচ্চাকাল থেকেই তো সে এই মামার সাথেই ছিল। যেটাই হোক না কেন 5টা বছর তো এই মামাই তাদেরকে খাইয়ে বাঁচিয়ে রেখেছিল। একটা পর্যায়ে তারা এসে ওই গাছের ডালে আঘাত পায়, আর অনেকগুলো প্রজাপতিতে পরিণত হয়ে সবাই উড়ে যায়। এনাবেল ভিক্টোরিয়া ও লুকাসকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ভিক্টোরিয়া দেখে তার হাতে একটি সুন্দর প্রজাপতি এসে বসেছে। ভিক্টোরিয়া ভাবে হয়তো এটা লিলিই ছিল। প্রজাপতিটি উড়ে চলে যায়, আর এই আবেগঘন দৃশ্যের মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়।